আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি ভিডিওতে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কোয়ান্টাম সংখ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, এই কোয়ান্টাম সংখ্যাটি আমাদের কোন কোন ক্লাসকে আমাদের এটি আছে, এটি নিয়ে আগে প্রথম দেখি আমরা। এখন এইচএসসি যেটি আছে, এইচএসসি ফার্স্ট পার্টে এটি পাই। ওকে, ফার্স্ট পার্টে। আর এটি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে পাবো। আর এসএসসি লেভেলে আমাদের যেটি ক্লাস 10-এ আছে, এটির অল্প অংশ আমরা পাবো, বিশেষ করে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাটা নিয়ে আমরা এসএসসি লেভেলে পাই। তাহলে আমরা ইন্টারমিডিয়েট এবং এসএসসি দুই জায়গাতেই আমরা এটি কভার করব। প্লাস হচ্ছে যাদের অনার্সের কেমিস্ট্রিতে আছে নন মেজর, এবং তার পরবর্তীতে আমাদের যে মেজর পার্টগুলো আছে সেখানেও কিন্তু আমাদের এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা করার জায়গাগুলো রয়ে গেছে। এখন দেখি তাহলে প্রথম কথা, যে এই কোয়ান্টাম সংখ্যাটা আমাদের কেন প্রয়োজন। তার পরবর্তীতে আমরা কোয়ান্টাম সংখ্যার যাবতীয় আমরা আলোচনা করব। এরপরের যে ক্লাসটা নিব সেটা কোয়ান্টাম সংখ্যার যে এমসিকিউ আছে সেখান থেকে আমরা ক্লাসটা নিব। তাহলে এই কোয়ান্টাম সংখ্যাটার প্রয়োজনটা কেন সেটি একটু আমরা আগে দেখে নিই। কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তার মূল কারণটা হচ্ছে, ইলেকট্রনগুলো যখন বিভিন্ন ইলেকট্রনগুলো যখন বিভিন্ন অরবিটে থাকে তখন কিন্তু সেগুলোর কিন্তু আমরা 100% কিন্তু তাদের অবস্থানগুলো কিন্তু নির্ণয় করতে কিন্তু পারি না। এই ইলেকট্রনগুলোর অবস্থান সঠিকভাবে তুলে ধরার জন্য আমাদের বেশ কয়েকটি সংখ্যার প্রয়োজন হয়। তাদের মধ্যে একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তার পরবর্তীতে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা বুঝলাম, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন আবর্তন করে তখন এই ইলেকট্রনগুলোর অবস্থান সঠিকভাবে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের কোয়ান্টাম সংখ্যাগুলোর প্রয়োজন। এখন আমরা দেখব যে এই কোয়ান্টাম সংখ্যাটা যেটি আছে এটির সংজ্ঞাটা আসলে কি। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনগুলো যে শক্তি স্তর আছে এই শক্তি স্তরের আকার 1, 2 নাম্বার আকৃতি, 3 শক্তি স্তরে দিকবিন্যাস এবং নিজ অক্ষের চারদিকে যে আবর্তন আছে এই আবর্তনগুলোকে আমরা যখন প্রকাশ করব যে সংখ্যাগুলোর সাহায্যে সেই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনগুলোর অবস্থান সঠিকভাবে তুলে ধরার জন্য আমাদের কিন্তু 4টা সংখ্যার প্রয়োজন। 1 নম্বর যেটি সেটি দ্বারা আমরা দেখব হচ্ছে আকার, 2 নম্বর যেটি সেটি দ্বারা দেখব আকৃতি, তারপরে হচ্ছে দিকবিন্যাস এবং নিজ অক্ষের চারদিকে ইলেকট্রনগুলোর আবর্তন কোন দিকে করতেছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ইত্যাদি কিন্তু আমরা আজকে জানবো। এখন বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন বইয়ে একটি আমাদের ছোট্ট একটা ভুল পাওয়া যায়, সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। আসলে কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ নয়, আসলে বিষয়টা হচ্ছে যে পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে তুলে ধরার জন্য আমাদের কয়টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন পড়ে, সেখান থেকে আমরা বলতে পারি 4টা। এখন দেখো তোমরা, এখানে কোয়ান্টাম সংখ্যা আমাদের কিন্তু অনেকগুলো এখানে দেওয়া আছে। 1 নম্বর যেটি দেওয়া আছে দেখো, সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার পরবর্তীতে দেওয়া আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এছাড়াও মোট কৌণিক কোয়ান্টাম সংখ্যা, তার পরবর্তীতে চুম্বক কৌণিক কোয়ান্টাম সংখ্যা এবং মোট চুম্বক কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমাদের পুঁথিগত বা তথাকথিত যে একটি আমাদের ধারণা যে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, এটি কিন্তু নয়। বিভিন্ন বই কিন্তু উল্লেখ করা আছে যে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। আসলে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার নয়, পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে তুলে ধরার জন্য আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। এই জন্য আসলে বলা হয় কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। তোমরা দেখতে পাইলে যে কোয়ান্টাম সংখ্যা বিভিন্ন প্রকার কিন্তু হতে পারে। তাহলে পরমাণুতে একটি মৌলের অবস্থান সঠিকভাবে তুলে ধরার জন্য আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন পড়ে। এই 4টা কোয়ান্টাম সংখ্যা যেগুলো, তাহলে সেগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, 2 নাম্বার অ্যাজিমুথাল,
আমাদের বইগুলোতে অ্যাজিমুথাল শব্দটা উল্লেখ না করে এখানে যে শব্দটি উল্লেখ করেছে সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপরে 3 নাম্বার যেটি সেটি হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। 4 নাম্বার যেটি সেটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা সকলগুলো ডিটেলস আলোচনা করব। এখন এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছে নিলস বোর, এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা তথা সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন সমারফিল্ড, এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন বিজ্ঞানী জিম্যান, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে উলেনবেক আর একজনের নাম হচ্ছে গোল্ড স্মিথ। এইটি আবিষ্কার করেছে 1925 খ্রিস্টাব্দে। আমরা তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যার প্রাথমিক যে তথ্য, এই তথ্যগুলো আমরা জানলাম। এখন আমরা এই কোয়ান্টাম সংখ্যাগুলো বিস্তারিত আলোচনা তোমাদের সামনে করব। তাহলে এখন যেটি প্রথম জানবো সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কোথায় কিভাবে আসে। এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর এটি হচ্ছে আমাদের একটি কক্ষ। এখন ইলেকট্রনগুলো এই যে অরবিট বা বিভিন্ন যে কক্ষগুলো আছে, এই কক্ষগুলোকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার প্রকাশ করা হয় তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা প্রধানত যেটি জানি যে ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে আবর্তন করতেছে নিউক্লিয়াস কেন্দ্র করে, সেটি আমরা কিন্তু বুঝবো। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে যখন অবস্থান করে সেটি নিউক্লিয়াস থেকে কত দূরে, এটি প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি ছোট হাতের এন দ্বারা। ওকে, তাহলে এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি কি প্রকাশ করতে পারি সেটি এখন দেখতেছি। 1 নাম্বার যেটি সেটি হচ্ছে নিউক্লিয়াস হতে আমাদের ইলেকট্রনের যে দূরত্ব আমরা সেটি আলোচনা করব। তারপরে পরমাণুর আকার আলোচনা করব, এবং ইলেকট্রনের শক্তি এবং বেগ ইত্যাদি নিয়ে আলোচনা আমরা করব। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নিউক্লিয়াস হতে ইলেকট্রনের যে মধ্যবর্তী দূরত্ব সেটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। ছোট্ট বিষয়টা তোমরা দেখো, এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর এখন দেখো এটি হচ্ছে একটা কক্ষপথ, এটি হচ্ছে আর একটা কক্ষপথ। এইটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেছি আর অল্প কিছুক্ষণ পর। এখন দেখো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্যগুলো কি আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা অনেকগুলো তাৎপর্য পায়, তার মধ্যে প্রথম যেটি আছে সেটি আমরা এখন দেখব। দেখো এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা হতে পরমাণুর কক্ষপথ সম্পর্কে ধারণা পাই। এখন আমরা একটা ছকের মাধ্যমে এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন কক্ষপথ, কক্ষপথ এন এর মান এবং তার নামটা কি, সেই কক্ষপথের নামটা কি। এখন দেখো এটা এই যে প্রথম কক্ষপথ যদি আমরা বলি এখানে এন এর মান 1, দ্বিতীয় কক্ষপথ যদি বলি এন এর মান 2, তৃতীয় কক্ষপথ যদি বলি এন এর মান 3, চতুর্থ কক্ষপথ যদি বলি এন এর মান হচ্ছে 4। তাহলে বিভিন্ন কক্ষপথগুলো কিন্তু আমরা পাইলাম। এটাকে বলা হয় কে, এটিকে এল, এটিকে এম, এটিকে এন দ্বারা প্রকাশ করি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা হতে কক্ষপথ সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি। কক্ষপথের আকার সম্পর্কে আমরা এখন জানি। এই যে তোমরা দেখলে বিভিন্ন কক্ষপথ, দেখো এই যে বিভিন্ন কক্ষপথ আমরা দেখলাম, এই কক্ষপথগুলোকে আমরা এন এর ভ্যালু দ্বারা কিন্তু বলতে পারি। তাহলে আমি যদি বলি কক্ষপথ এখানে এন এর ভ্যালু, তাহলে প্রথম যে কক্ষপথ সেটি হচ্ছে কে, তারপরে এল, এম এবং এন। যদি কে হয় তাহলে এখানে 1, তার পরবর্তীতে আমরা পাই 2, 3 এবং 4। এখন দেখি এটাকে আমরা আর একটা ভাবে যদি প্রকাশ করতে পারি তাহলে বিষয়টা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এখন এটি হচ্ছে প্রথম কক্ষপথ। ওকে, তার পরবর্তীতে আমাদের দ্বিতীয় কক্ষপথ, তারপরে যেটি পাইলাম সেটি হচ্ছে তৃতীয় কক্ষপথ, এবং পরে যেটি নিচ্ছি সেটি হচ্ছে চতুর্থ কক্ষপথ।
এটি যদি আমাদের নিউক্লিয়াস হয় তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে কে, এটি হচ্ছে এল, এটি হচ্ছে এম, এটি হচ্ছে এন। এখন এখানে যেটি আমরা পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু এন এর ভ্যালু 1, এখানে এন এর ভ্যালু 2, এখানে এন এর ভ্যালু 3, এখানে এন এর ভ্যালু হচ্ছে 4। তার মানে আমরা এখান থেকে একটা কথা ইজিলি বলতে পারি যে কে সেলটা যেটি আছে এই সেলটা কিন্তু আকারে ছোট, তারপরে বড় যেটি সেটি হচ্ছে এল, তারও বড় যেটি সেটি হচ্ছে এম, আরো যেটি বড় সেটি হচ্ছে এন। তাহলে আমরা যদি এখানে আকারগুলোর কথা বলি তাহলে সবচেয়ে যেটি আকার ছোট সেটি হচ্ছে কে সেল, তার চেয়ে বড় হচ্ছে এল সেল, তার চেয়ে বড় হচ্ছে এম, তার চেয়ে বড় যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের এন। তাহলে আমরা ইজিলি কিন্তু এখান থেকে বলতে পারি যে এন এর মান যত বড় হবে সেই ক্ষেত্রে তার আকার কিন্তু তত বড় হবে। সেই অনুযায়ী সবচেয়ে আকার যেটি ছোট সেটি কিন্তু আমাদের হচ্ছে কে সেল, তারপরে এল সেল, তারপরে এম সেল, তারপরে কিন্তু এন সেল। এখন যদি এন এর মান যদি আরো বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরো পেতে পারি, যদি এখানে 5 হয় এম, এন, ও, পি, কিউ, এইভাবে এগুলো চলতে পারে। কিন্তু এতগুলো প্রয়োজন আমাদের হয় না, কারণ 118টি যে মৌল আবিষ্কার হয়েছে এখন পর্যন্ত সেগুলোকে আমরা এর মাধ্যমেই করতে পারি। এর পরবর্তীতে যদি কোনো মৌল আবিষ্কার হয় সেই ক্ষেত্রে আমার পরবর্তী যেগুলো আছে এগুলো কিন্তু প্রয়োজন হবে। এরপরে যেটি আছে দেখো, সেটি 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে ই এর শক্তি এন এর মানের উপরে নির্ভরশীল। এখানে আমরা সোজা একটা কথা বলতে পারি, এন এর মান যত বেশি হবে শক্তি তত আমাদের বেশি হবে। তাহলে এন এর মান যত বেশি তত শক্তি কিন্তু তত আমাদের বেশি। এখন লক্ষ্য করি আমরা 1 ইলেকট্রন বিশিষ্ট যেটি সেটি হচ্ছে হাইড্রোজেন, দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে আমাদের লিথিয়াম পজিটিভ, তার পরবর্তীতে হিলিয়াম, এখানে হিলিয়াম এটা 2 পজিটিভ, এটি 1 পজিটিভ, তারপরে এটি হচ্ছে বেরিলিয়াম 3 পজিটিভ। এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের এন এর মানটা কম, এই ক্ষেত্রে কিন্তু এন এর মানগুলো আস্তে আস্তে বেশি হয়। যখনই আমাদের এন এর ভ্যালুগুলো বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের শক্তিগুলোও বেশি হয়ে যাবে। আমরা যদি বলি এটি 1s2, তার পরবর্তীতে এইটার যেটা মূল যেটা ছিল সেটি হচ্ছে 2s2, এটি হচ্ছে 2s2, 2p1, এটি 2s2, 2p2। এখানে n এর মান যত বেশি সেক্ষেত্রে তার কিন্তু আমাদের শক্তির মানটাও কিন্তু বেশি হবে। সেই অনুযায়ী আমরা বলতে পারি হাইড্রোজেন থেকে কিন্তু লিথিয়ামের শক্তির মানটা বেশি, কারণ এখানে n এর মানটা বেশি। n এর মান যত বেশি হবে সেই ক্ষেত্রে শক্তির মানটাও কিন্তু তত বেশি হয়ে যায়। পরবর্তী যেটি দেখব যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে যখন আবর্তন করে সেই ক্ষেত্রে তার ব্যাসার্ধ কতটুকু, একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত অবস্থায় ওই ইলেকট্রনের শক্তি কত, কত বেগে ঘুরতেছে ইত্যাদি কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। এখন দেখো এই ক্ষেত্রে আর যেটি সেটি 5.29 গুণ 10⁻⁻11 এখানে এন এর উপরে স্কোয়ার বাই জেড, এখানে যে এককটি ব্যবহার করা হবে সেটি হচ্ছে মিটার। গতিবেগ যদি বলি ভি ইকুয়াল টু 2.18 10⁸8, এখানে যেটি জেড বাই এন, তার পরবর্তীতে মিটার পার সেকেন্ড। এখানে যেটি আছে সেটি হচ্ছে ই ইকুয়াল টু -2.18 10⁻⁻18 জেড এর উপর স্কোয়ার এন এর উপর স্কোয়ার, এটি হচ্ছে জুল। এই মানগুলো তোমরা একটু মুখস্থ করবা, তাহলে তোমাদের এমসিকিউ এবং কোনো কোনো ক্ষেত্রে সিকিউতেও আসতে পারে। আরেকটা বিষয় বলি, আসলে এগুলো আমাদের অতিরিক্ত আমাদের সিলেবাসের মধ্যে ঠিক ওইভাবে ইনক্লুড করা নাই, কিন্তু বিভিন্ন বই সম্মানিত স্যারেরা আমাদের এই বিষয়গুলো ইনক্লুড করেছেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি এই মানগুলো কিন্তু করতে পারি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ, গতিবেগ এবং শক্তি ইত্যাদির মানগুলো কিন্তু তোমরা এটা মুখস্থ করবে। সেই মানগুলো আমাদের বিভিন্ন এমসিকিউ এবং সিকিউতে কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারবো। এখন এখানে এনটা কি, এখানে এন যেটি এন ইকুয়াল টু হচ্ছে কক্ষপথ। এই যে কক্ষপথ যেটিকে আমরা বলতেছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার,
আর জেড যেটি সেটিকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা যে কোনো কক্ষপথে আমরা ব্যাসার্ধ বের করতে পারি, গতিবেগ বের করতে পারি এবং শক্তির মানটাও কিন্তু ইজিলি বের করতে পারি। ওকে, এখন যাই এন হতে অরবিটালের সংখ্যা নির্ণয় করতে পারি। অরবিটালের সংখ্যা এটা আমরা শর্টকাট দিয়ে শিখবো। এখন কক্ষপথ কক্ষপথ ইকুয়াল টু এন, তাহলে অরবিটাল সংখ্যা যেটি হচ্ছে অরবিটাল ইকুয়াল টু এন এর উপরে স্কোয়ার। আমরা এখান থেকে বিভিন্ন যে মানগুলো সেই মানগুলো তোমাদেরকে এখন দেখাই দিই। দেখো এটি হচ্ছে আমরা ইজিলি কিভাবে বিভিন্ন কক্ষপথের অরবিটালের সংখ্যা কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা বলতেছি কক্ষপথ আর এখানে বলতেছি অরবিটাল। যদি আমরা প্রথম কক্ষপথ বলি তাহলে সেক্ষেত্রে মান আছে এন স্কোয়ার। তার মানে এখানে যদি এন স্কোয়ার দিয়ে দিই তার মানে এন স্কোয়ার ওয়ান এর উপর স্কোয়ার এক, তাহলে প্রথম কক্ষপথে অরবিটাল একটা। দ্বিতীয় কক্ষপথে হচ্ছে সেক্ষেত্রে 2 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 4। যদি তৃতীয় কক্ষপথ বলি তাহলে 3 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 9। যদি চতুর্থ কক্ষপথ বলা হয় তাহলে 4 স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে আমরা বলতে পারি প্রথম কক্ষপথে অরবিটাল হচ্ছে আমাদের একটি, দ্বিতীয় কক্ষপথে অরবিটাল হচ্ছে 4টি, তৃতীয় কক্ষপথে অরবিটাল হচ্ছে 9টি এবং চতুর্থ কক্ষপথে অরবিটাল হচ্ছে আমাদের 16টি। নেক্সট আর যে বিষয়গুলো দেখব সেটি হচ্ছে এন দ্বারা কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি, এটি কিন্তু আমরা বের করতে পারি। একটা তথ্য তোমাদেরকে একটু জানাই দেই, ইলেকট্রন ইকুয়াল টু 2 গুণ অরবিটাল, 2 গুণ অরবিটাল। তাহলে কিছুক্ষণ আমরা দেখলাম যে এন যদি হয় আমাদের কক্ষপথ, এন যদি হয় কক্ষপথ তাহলে সেই ক্ষেত্রে অরবিটাল ইকুয়াল টু পাচ্ছি এন স্কোয়ার। তাহলে ইলেকট্রন ধারণ যে ক্ষমতাটা সেই ইলেকট্রন ধারণ ক্ষমতাটা পাবো আমরা অরবিটাল যত ইলেকট্রন তার দ্বিগুণ, তাহলে 2n স্কোয়ার। তাহলে একটা কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন ধারণ করতে পারে সেটি আমরা বলতে পারি 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। এখন আমরা দেখব বিভিন্ন যে কক্ষপথগুলো আছে কে এল এম এন ইত্যাদি যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথগুলোতে আমাদের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটুকু এইটুকু আমরা দেখব। আরেকটা বিষয় তোমাদের জানাই দিই, এই 2n স্কোয়ার কিন্তু এটি সার্বজনীন কিন্তু নয়, এইটার মান কিন্তু আমাদের কিছু লিমিটেশন আছে, ওই লিমিটেশনগুলো কিন্তু আজকে আমরা শিখব। ওকে, তাহলে আমরা এখন দেখি বিভিন্ন কক্ষপথগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করি। তাহলে প্রথম যেটি দেখো আমরা এইটুকু করলেই হয়ে যায়। তাহলে কক্ষপথ এন এর মান, তারপরে বলতেছি ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা। প্রথম যেটি করব সেটি হচ্ছে কে স্তর, তারপরে এল এম এবং এম ইত্যাদি যে কক্ষপথগুলো আছে সেখানে 1 2 3 এবং 4। একটা কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কোয়ার, এখানে n এর মান 2, 2 গুণ 1 এর উপর স্কোয়ার, 2 গুণ 1 ইকুয়াল টু 2। এখানে যদি করি 2n স্কোয়ার 2 গুণ 2 এর উপর স্কোয়ার, 2 গুণ 4 ইকুয়াল টু 8। 2n স্কোয়ার 2 গুণ এখানে n এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কোয়ার 2 গুণ 9 ইকুয়াল টু 18। এখানে যদি আমরা মান বসাই 2n স্কোয়ার 2 গুণ 4 স্কোয়ার তাহলে 2 গুণ 16 ইকুয়াল টু 32। তাহলে আমরা বলতে পারি যে একটা কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন ধারণ করতে পারে সেটি কিন্তু আমরা এখানে শিখলাম। তোমাদেরকে একটি ছোট একটা টপিক বা ছোট একটা জিনিস জানাই দিই, কক্ষপথ যতই হোক না কেন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু আমাদের 32টি।
কক্ষপথ যতই হোক সেই ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের 32টি। তাহলে আমরা এখন দেখব যে এই যে 2n² যেটিকে আমরা এতদিন পর্যন্ত জেনে আসছি, এটার কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাগুলো তোমাদের সামনে আলোচনা করতেছি। 1 নাম্বার, তাহলে প্রথম যেটি কথা হচ্ছে যে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু 32টি। 1 নাম্বার এটি কথা। 2 নাম্বার কথা, যে কক্ষপথটা একেবারে বাইরে থাকে, যেটিকে আমরা বলি আউটার মোস্ট সেল, আউটার মোস্ট সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 8টি। যদি সর্বোচ্চ কক্ষপথের পূর্বের কক্ষপথ, অর্থাৎ যেটিকে আমরা বলি যে পিনাল্টিমেট যেটা সেল, এই পিনাল্টিমেট সেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল 18টি। এখন আরেকটা তোমাদের কথা বলি, যদি কখনো কোনো ইলেকট্রন নিম্নতম কক্ষপথ পূরণ না করে যদি উচ্চতম কক্ষপথে যায়, তাহলে যে কক্ষপথ বাইরে হচ্ছে সেখানে ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন কিন্তু থাকতে পারে। কতটি ইলেকট্রন থাকতে পারে? 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি কোনো কক্ষপথ পূর্ণ না হয়ে পরের কক্ষপথে ইলেকট্রন গমন করলে বহিস্থ কক্ষপথে মানে যে কক্ষপথে ইলেকট্রনটা গেল সেই কক্ষপথে ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকবে। এইগুলো হচ্ছে আমাদের এই 2n² যে সূত্রটি এতদিন পর্যন্ত আমরা শিখে এসেছিলাম তার কিন্তু লিমিটেশন। এখন আমি তোমাদেরকে ছকের মাধ্যমে এই বিষয়টাকে জানাই দেই। দেখো, তাহলে আমরা বলতেছি আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত কক্ষপথ কিন্তু হচ্ছে 7টা। মানে এখন পর্যন্ত আমাদের যে ইলেকট্রন ধারণ ক্ষমতা যেটি আছে সেটি হচ্ছে 7টা। আরেকটা তথ্য তোমাদেরকে জানাই যে হাইড্রোজেনের ক্ষেত্রে কক্ষপথ কিন্তু 7টা, কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরি। এখন আমরা এই জিনিসটা জানাই দিই যে কোন কক্ষপথ কি নাম কি হচ্ছে ইত্যাদিগুলো আমরা একে একে শিখব। ওকে, দেখি কোন কক্ষপথে কতটা থাকে। আমরা দেখি 1 2 3 4 5, তার পরবর্তীতে এখন দেখি এখানে কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7, বেশি হয়ে গেছে, এতগুলো লাগবে না আমাদের। ওকে, এখন কক্ষপথ তার পরবর্তীতে আমাদের তার বিশেষ কোনো নাম আছে কিনা এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাটা কি। এখন দেখো, কক্ষপথ বিশেষ নাম যদি থাকে সেটিকে বলতেছি বিশেষ নাম আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি। তাহলে একেবারে যদি আমরা প্রথম কক্ষপথ বলি, এটার বিশেষ কোনো নাম নাই, এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, দ্বিতীয় কক্ষপথে আমাদের 8টি, তৃতীয় কক্ষপথে আমাদের 18টি, চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি, পঞ্চম কক্ষপথে 32টি, ষষ্ঠ কক্ষপথ এইটার নাম হচ্ছে পিনাল্টিমেট কক্ষপথ, এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। আর সপ্তম যে কক্ষপথ যেটি হচ্ছে বহিস্থ কক্ষপথ বলি আমরা, বহিস্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা
18টি। এই হচ্ছে মোট 118টি আমাদের মৌল। তাহলে আমরা বলতে পারি যে কক্ষপথ যত বড়ই হোক না কেন, একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আমাদের 32টি। ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি যে বিভিন্ন কক্ষপথে আমাদের কতটি ইলেকট্রন থাকতে পারে। আমি তোমাদেরকে আরও এটাকে একটু বাস্তবসম্মত করে দেখাতে পারি কিনা দেখো, দেখি আমরা এটাকে আরো বাস্তবসম্মতভাবে করতে পারি কিনা এটা একটু দেখে নেই। ওকে, দেখো এই যে আমাদের সামনে একটা পর্যায় সারণী আছে, এই পর্যায় সারণীতে প্রথম যে কক্ষপথ, এই প্রথম কক্ষপথে আমাদের 2টা ইলেকট্রন, তার পরবর্তী কক্ষপথে হচ্ছে 8টা, তার পরবর্তীতে কিন্তু হচ্ছে আমাদের 8টা, তারপরে কিন্তু 18টি, এখানে 18টি, এখানে 32টি, এখানে 32টি। তার মানে কি আমরা বলতে পারি যে কোনো কক্ষপথে 32টি বেশি ইলেকট্রন থাকতে পারে না। আরেকটা যে শব্দটি বাহিরের কক্ষপথ, সর্বোচ্চ বাহিরের কক্ষপথ যদি হয়, সেই ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 8টি। এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাস তো সর্বোচ্চ বাহিরের কক্ষপথ, তাই তো? তাহলে সর্বোচ্চ বাহিরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে? 8টি। তাহলে সর্ববাহিরের কক্ষপথের আগের কক্ষপথকে আমরা বলি হচ্ছে পিনাল্টিমেট কক্ষপথ। এই পিনাল্টিমেট কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 18টি। যদি কখনো কোনো কক্ষপথ সম্পূর্ণ পূর্ণ না হয়ে যদি পরের কক্ষপথে ইলেকট্রন যায়, তাহলে সেই ক্ষেত্রে বাইরের যে কক্ষপথে ইলেকট্রনটা গেল সেখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2টি। এটা একটা প্রমাণ দিয়ে আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো একটা মৌল লিখে আমাদের অতি পরিচিত 26, এই যে 26 ইলেকট্রন বিন্যাসটা করতেছি, এটা কিন্তু আমরা পরবর্তীতে কেন 26, এই যে 26 ইলেকট্রন বিন্যাসটা কেমন, এটা কিন্তু আমরা পরে কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাই দিব। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d, তারপরে হচ্ছে 4s। আব্বাও নীতি অনুযায়ী, যদি আমি পরে পড়াবো, আব্বাও নীতি অনুযায়ী আমরা জানি যে 3p, এটা তো আমাদের তৃতীয় কক্ষপথ, তাই তো? আমরা জানি যে একটা কক্ষপথ পূর্ণ হয়ে তো অপর কক্ষপথে যায়, কিন্তু আব্বাও নীতি অনুযায়ী আমরা জানি যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে যায়। তার মানে এখানে যদি পূর্ণ না করে যদি ইলেকট্রন যদি বাইরের কোনো কক্ষপথে ইলেকট্রন যায়, সেই ক্ষেত্রে এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি হতে পারে? 2। এখন সর্বোচ্চ 2টি কেন বললাম, দেখো তোমরা কিন্তু জানো অলরেডি যে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জানি 4s1, তারপরে কপারের ক্ষেত্রে কিন্তু 4s1। তার মানে এগুলো তৃতীয় কক্ষপথ পূর্ণ না করে তো চতুর্থ কক্ষপথে ইলেকট্রন গেছে। তার মানে কি ভিতরের কক্ষপথ যখন পূর্ণ না করে ইলেকট্রন তার পরের কক্ষপথে যায়, ওই কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কিন্তু 2টি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তা কি? হাইড্রোজেন পরমাণু বর্ণালী রেখা কিন্তু ব্যাখ্যা করার জন্য আমাদের এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটার প্রয়োজন। তাহলে এতক্ষণ পর্যন্ত যে কোয়ান্টাম সংখ্যাটি আলোচনা করলাম সেটি ছিল হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপরে আমরা যে কক্ষপথটা নিয়ে আলোচনা বা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব, সেটি কিন্তু আমাদের হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে, এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে এটিকে এল দ্বারা প্রকাশ করব। তাহলে ইলেকট্রন শুধুমাত্র প্রধান কক্ষপথে কিন্তু নয়, ওই প্রধান কক্ষপথের আন্ডারে কিছু সাবশেল থাকে, ওই সাবশেলগুলো ব্যাখ্যা করার জন্যই কিন্তু এই সহকারী কোয়ান্টাম সংখ্যার কিন্তু আবির্ভাব হয়েছে। এখন দেখো এর সংজ্ঞাটা আমরা প্রথমে দেখব। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে উপস্থিত কোন উপস্তরে থাকে তা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে শব্দটা একটু ভুল হয়ে আছে, এটা তোমরা একটু লিখে নিও। সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটাকে প্রকাশ করি আমরা এল দ্বারা। এখন দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি কি পেতে পারি। 1 নাম্বার যেটি পেতে পারি, ইলেকট্রনের কৌণিক ভরবেগ পাই এবং উপস্তরের আকৃতি পাই। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা যেমন আকৃতি, এটা দ্বারা কিন্তু আমরা ওটা দ্বারা আকার, আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা পাই হচ্ছে আকৃতি। এখন এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমি বললাম, এটার কিন্তু অনেকগুলো নাম আছে। 1 নাম্বার যেটি, সেটি হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, সোমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে আমরা একটা শর্ট প্রশ্ন নিতে পারি, সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন তার নাম কিন্তু হচ্ছে সোমারফিল্ড। এরপরে এটার নাম হচ্ছে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, নেক্সট হচ্ছে কৌণিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা বিশেষ নাম হচ্ছে অ্যাসিম্পটাল কোয়ান্টাম সংখ্যা। বাইরের বইগুলোতে
আমাদের ইন্ডিয়ান রাইটার বলি, আর বাংলা মিডিয়ামে কিছু কিছু বইয়ে এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কিন্তু আমাদের অ্যাজিমুথাল বলা হয়েছে। তবে বাইরের বইগুলিতে সহকারী কোয়ান্টাম সংখ্যার থেকে বেশি প্রচলিত যে নাম সেটি হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এখন এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা এটি আমরা ভিন্ন ভিন্ন কিন্তু হয়, এটা আমরা একটু পরে দেখাবো। এই স্লাইডটা একটু পরে দেখাই তোমাদের। সহকারী কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য, এন এর মানের সমান সংখ্যক কিন্তু উপস্থিত থাকে, এটা আমরা একটু তোমাদেরকে দেখাই দিই। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা এইটাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান যদি n হয়, n হচ্ছে অখণ্ড সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানটা কত হবে? l এর মান হবে n - 1, n - 2, n - 3 ... n - n। এটা যদি উল্টে নিই তাহলে n - n, আমরা তারপরে ... এখন দেখো n - 3, n - 2, n - 1। তার মানে এখানে l এর মানটা হয় আমাদের l ইকুয়াল টু হবে 0 হতে n - 1 পর্যন্ত। এটা একটু তোমরা মনে রাখবে। ওকে, তাহলে l এর মানটা কত হয়? 0 থেকে n - 1 পর্যন্ত। এরপরে যেটি দেখব সেটি হচ্ছে বিভিন্ন যে l গুলো আমরা বলি, এই l এর ভ্যালু থেকে আমরা কিছু কিছু নাম পাই, সেই নামগুলো একটু দেখে নিই। ওকে, দেখো l এর মান, প্রথমে যেটি দেখব l এর নাম, প্রতীক এবং উৎস। এটা একটু বড় করে দিয়ে আমরা আরো কিছু তথ্য তোমাদেরকে জানাই দেব এখানে। দেখো এখানে, তাহলে প্রথমে যেটি পাবো l এর মান, তাহলে তার প্রতীকটা কি? প্রতীক এবং উৎসটা, উৎস প্লাস এর অর্থটা কি? প্রথমে l এর মান যদি 0 হয় সেটিকে s দ্বারা, l এর মান যদি 1 হয় সেটিকে আমরা p দ্বারা, l এর মান যদি 2 হয় সেটিকে d দ্বারা, l এর মান যদি 3 হয় সেটিকে f দ্বারা, l এর মান যদি 4 হয় এটিকে g দ্বারা, তারপরে এই ... ইত্যাদি হয়। এগুলোর কোনো প্রয়োজন পড়ে না। এই এসটা আসছে কোথা থেকে? এটি আসছে হাইড্রোজেনের যে পারমাণবিক বর্ণালী আছে, সেই বর্ণালী থেকে কিন্তু আমরা এই অক্ষরগুলো পেতে পারি। তাহলে এসটা এসেছে শার্প, মানে হচ্ছে তীক্ষ্ণ। ওকে, পি সেটি এসেছে প্রিন্সিপাল থেকে, প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান। তার পরবর্তীতে ডি আসছে ডিফিউজ থেকে। ডিফিউজে দুটা অর্থ আমরা বইয়ে পাই, একটা হচ্ছে পরিব্যাপ্ত আর একটা পাই হচ্ছে বিক্ষিপ্ত। ওকে, দুইটা আমরা অর্থ পাই। এখানে এফতে আমরা যেটি পাই সেটি হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল শব্দের অর্থ হচ্ছে মৌলিক। তার মানে আমরা বিভিন্ন এল এর জন্য আমরা ভিন্ন ভিন্ন প্রতীকগুলো, সেই প্রতীকগুলো কোথা থেকে এসেছে সেটাও কিন্তু আমরা জানলাম। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে বিভিন্ন কক্ষপথে আমাদের উপস্তরগুলো কত সেটা আমরা জানবো। ওকে, প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে হাইড্রোজেনের আমাদের যে প্রধান যে কক্ষপথ কি আছে সেটার জন্য জানবো। তাহলে প্রথম কক্ষপথে n এর মান কত আমাদের? 1। তাহলে l এর মান কত হবে? l এর মান 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাই উপস্তর কতটি? এখান থেকে উপস্তর পাই কিন্তু আমরা একটা সেট শিখলাম। এখন দ্বিতীয় যে সেট সেটি দেখব। ওকে, দ্বিতীয় যে সেট, প্রথম কক্ষপথ আমরা এটাকে বলি কে। এখন যদি এল সেল বলি, এল সেল, তাহলে n এর মান হচ্ছে 2, তাহলে l এর মান 2 - 2, 2 - 1, তাহলে 0 এবং 1। তাহলে এখানে উপস্তর কিন্তু আমরা পাচ্ছি 2টা। তৃতীয় যদি আমরা নিই, তৃতীয়টা দেখো, এখন তৃতীয়টা হচ্ছে কে এল, এখানে আমরা বলতেছি এম সেল।
এম শেলের ক্ষেত্রে এন এর মান কিন্তু 3, এল এর মান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 3 - 3, 3 - 2, 3 - 1, তার মানে এখানে 0 1 2 তার 3টা পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি উপস্তর ইকুয়াল টু এখানে 3টি। আর একটা দিয়ে তাহলে আমরা পরবর্তীগুলো আবার শিখতে পারবো ইনশাল্লাহ। এখন দেখো এখানে এন শেল, এন শেলের ক্ষেত্রে এন এর মান কিন্তু 4, তাহলে এল এর মান 4 - 4, 4 - 3, 4 - 2, 4 - 1, তার মানে 0 1 2 3। তাহলে এখান থেকে আমরা পেতে পারি উপস্তর কতটি? উপস্তর আমরা পাচ্ছি, উপস্তর হচ্ছে 4টি। তাহলে কে সেলে উপস্তর 1টি, এল সেলে উপস্তর 2টি, তারপরে এম সেলে উপস্তর হচ্ছে আমাদের 3টি এবং এন সেলে উপস্তর হচ্ছে 4টি। তার মানে এখন যদি আমরা বলি এন এর মান যত উপস্তর তত, এন এর মান 2, উপস্তর হচ্ছে 2, এখানে এন এর মান 3, উপস্তর কিন্তু আমাদের 3, উপস্তর হচ্ছে স্তর হচ্ছে আমাদের 4, উপস্তরও কিন্তু আমাদের 4। তাহলে এখান থেকে আমরা ছোট একটা কথা বলতে পারি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম নাম্বার এর সমান সংখ্যক আমাদের উপস্তর থাকে। এইটা কিন্তু আমরা অলরেডি জেনে ফেললাম। তাহলে আমাদের টপিকটা ছিল কি, যে এন এর মানের সমান সংখ্যক কিন্তু উপস্তর থাকে, অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে আর একটা জিনিস তোমাদেরকে জানাই দিব, এইটা দেখো ক্লাসটা একটু বড় হবে, এটা নিয়ে তোমরা চিন্তা করো না, কারণ আমরা আজকের এই ক্লাসটা কোয়ান্টাম সংখ্যার যাবতীয় যতগুলো তথ্য আছে সবগুলো কিন্তু আমরা একটা ভিডিওতে শেষ করে দেবো। ওকে, এন এর মান, তার পরবর্তীতে এখানে এল এর মান, এল এর মান, তার পরবর্তীতে যেটি জানবো উপস্তরের সংখ্যা এবং উপস্তর গুলো। তাহলে এখানে শেল, এখানে এন এর মান 1, এখানে এন এর মান 2, এখানে 3, এখানে 4। তাহলে এখানে এল এর যে মানগুলো সেগুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 0, 2 হলে আমাদের 0 এবং 1, 3 হলে 0 1 2, 4 হলে 0 1 2 3। তাহলে এখানে উপস্তর হচ্ছে সংখ্যা আমাদের কতটুকু সেটি আমরা দেখি। উপস্তর হচ্ছে 1, উপস্তর হচ্ছে 2, উপস্তর 3, উপস্তর 4। এখন আমরা দেখব সেগুলো উপস্তর গুলো কি কি, উপস্তর কি কি পাই, অর্থাৎ প্রথম যে কক্ষপথ আছে এই প্রথম কক্ষপথে আমরা কি কি পেতে পারি। তার আগে তোমাদেরকে কিছুক্ষণ আগে থেকে দেখাই দিলাম, এটা আরেকবার রিকল করি। যদি এল ইকুয়াল টু 0 হয় সেটিকে এস, যদি 1 হয় তাহলে পি, 2 যদি হয় তাহলে ডি, আর যদি 3 হয়, 3 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই এফ। এখন দেখো বাবা, এখানে এন এর মান 1, তাহলে এই উপস্তরগুলোকে আমি প্রকাশ করব এন এবং এল। এই প্রথম কক্ষপথে এন এর মান 1 1, আর যদি এখানে 0 আছে 0 মানে এস, তার মানে এখানে হচ্ছে 1s। এই যে দ্বিতীয় কক্ষপথে এন এর মান হচ্ছে 2, আর এই যে 0 0 যদি হয় এস, এখানে আছে 2 পি, এখানে 3 আছে তার মানে হচ্ছে 3s, এখানে 1 আছে তার মানে 3p, এখানে 2 আছে মানে 3d। তারপরে এখানে দেখো, এখানে যতগুলো কক্ষপথ আসবে, যতগুলো উপস্তর আসবে সবগুলোর জন্য এখানে আমরা n এর ভ্যালু কত পাচ্ছি 4, তাহলে সবগুলোর আগে আমরা 4 দিয়ে দিই। তাহলে 4s, 4p, 4d এবং 4f। তাহলে প্রথম যে কক্ষপথ, এই প্রথম কক্ষপথে আমাদের একটাই উপস্তর, তার নাম হচ্ছে 1s, দ্বিতীয় কক্ষপথে 2টা 2s 2p, তৃতীয় যে কক্ষপথ সেখানে 3টি, চতুর্থ কক্ষপথে আমরা 4টি উপস্তর পেয়ে গেলাম। এখন দেখি আমরা সর্বনিম্ন কক্ষপথ কত হতে পারে, অর্থাৎ আমাদের n এর যে ভ্যালু, এই n এর ভ্যালুটা আমাদের সর্বনিম্ন কত হতে পারে সেটি আমরা এখন দেখব। একটা সর্বনিম্ন যে কক্ষপথ তার ভ্যালুটা হচ্ছে l + 1। এখন দেখো যে
আমরা কিভাবে এই মানটা নির্ণয় করি একটু দেখো। আমাদের বইগুলোতে সাধারণত যে সম্মানিত স্যারদের যে বইগুলো আমরা পড়ি, সেই বইগুলোতে এই জিনিসটা ব্যাপকভাবে আলোচনা করা কিন্তু নাই, কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি এখানে সর্বনিম্ন ভ্যালুটা কি হতে পারে, এটা আমরা একটু দেখি। দেখো, উপস্তর, উপস্তর এস, টি, ডি এবং এফ। এখানে এল এর মানটা আমরা কি পাই? এখানে এল এর মান 0, এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 3। তাহলে সর্বনিম্ন কক্ষপথ কত হতে পারে? সর্বনিম্ন কক্ষপথ। এখন দেখি এল প্লাস 1, তাহলে এল প্লাস 1 যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত হয়? এখানে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। এখানে আমাদের কত? যদি এল এর মান 1 আর সূত্রের 1, তার মানে 2। ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2 আর সূত্রের হচ্ছে 1 ইকুয়াল টু 3। এফ যদি হয় তাহলে এন এর মান কত পাচ্ছে? 3 আর এখানে সূত্রের আছে 1 ইকুয়াল টু 4। তাহলে এস এর সামনে আমাদের সর্বনিম্ন ভ্যালুটা কত হবে? তাহলে মিনিমাম ভ্যালু আমরা এখানে বসাচ্ছি। এস এর সামনে কত হতে পারে? 1s। তাহলে পি এর সামনে কত হতে পারে? 2p। ডি এর সামনে সর্বনিম্ন হতে পারে 3, এফ এর সামনে সর্বনিম্ন হতে পারে 4। তাহলে আমরা অলরেডি কিন্তু বুঝতে পেরেছি যে এস এর সামনে 1 এর চেয়ে কম আমরা দিতে পারবো না, 1 এর চেয়ে বেশি ব্যবহার করতে পারবো। এই হচ্ছে পি এর ক্ষেত্রে, পি এর 2 এর নিচে কম দিতে পারবো না, এর চেয়ে বেশি দিতে পারবো। ডি এর ক্ষেত্রে 3 এর নিচে আমরা দিতে পারবো না, তার চেয়ে বেশি দিতে পারবো। এফ এর ক্ষেত্রে 4 এর নিচে আমরা দিতে পারবো না, তার চেয়ে বেশি কিন্তু আমরা দিতে পারবো। ওকে, তাহলে সর্বনিম্ন কক্ষপথ কত হয় এটিও কিন্তু আমরা অলরেডি শিখে গেলাম। এখন আমরা দেখব বিভিন্ন অরবিটালের অস্তিত্ব। আমি ছোট একটা প্রশ্ন দিই, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। পরীক্ষায় আসছে 3f এর অস্তিত্ব আছে কিনা, এটা বহুবার আসছে, এটি বহুবার আসছে। 3f এর অস্তিত্ব আছে কি না ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। এটি বহুবার আসছে, বহুবার, এটি বহুবার। এই প্রশ্নটা বিভিন্ন বইয়ে ভিন্ন ভিন্ন ভাবে আছে। আজকে সবচেয়ে শর্টকাট যে মেথড সেটি আমরা দেখাবো। দেখো উত্তরটা আমরা কিভাবে করতে পারি। 3f এর ক্ষেত্রে, 3f এর ক্ষেত্রে n এর ভ্যালুটা কত দেওয়া আছে? n এর ভ্যালুটা দেওয়া আছে 3। n যদি 3 হয় তাহলে l এর মানটা কত হয়? 3 মাইনাস 3, 3 মাইনাস 2, 3 মাইনাস 1, তার মানে 0 1 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তৃতীয় স্তরে, তৃতীয় স্তরে কয়টা উপস্তর? তৃতীয় স্তরে 3টি উপস্তর, 3টি উপস্তর। এখন 3টি উপস্তর কি কি? 3s, কারণ l ইকুয়াল টু 0 হলে s, 1 হলে p, আর যদি 2 হয় তাহলে 3। তাহলে তৃতীয় স্তরে 3টি উপস্তর, সেগুলো কি কি? 3s, 3p ও 3d, 3d বিদ্যমান। তাহলে আমরা এখন বলতে পারি অতএব তৃতীয় স্তরে তো আমাদের 3f নাই, অতএব 3f এর অস্তিত্ব আমাদের নাই, অস্তিত্ব নেই। তাহলে তোমরা বুঝতে পারলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা তোমাদেরকে আর একটা দিই, 2d এর অস্তিত্ব, অস্তিত্ব আছে কি, এটা তোমরা বাসায় করে নিবা। কোন কোনগুলোর অস্তিত্ব নেই? অস্তিত্ব নাই, দেখো কোনগুলোর অস্তিত্ব নেই? অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই এরকম যদি হয়, 1 নাম্বার 0s এর ক্ষেত্রে কোনো অস্তিত্ব নাই, 2 1p এর কোনো অস্তিত্ব নাই, 3 তার পরবর্তীতে এটা একটু সরে দিয়ে এটা যদি সামনে 0p কেউ দেয়, তারপরে 0d 1d 2d এর কোনো অস্তিত্ব নাই। 4 নাম্বার 0f 1f 2f ও 3f এর কোনো অস্তিত্ব নেই, এগুলোর কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। তাহলে কোনগুলোর অস্তিত্ব আছে, কোনগুলোর অস্তিত্ব নাই?
সব কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। এখন দেখি আমরা উপস্তরের শক্তিগুলো কি কি হতে পারে। উপস্তরে যে শক্তিগুলো সেগুলো আমরা দেখব। এই ক্ষেত্রে তোমাদের একটু বলে নিই, আমরা যেটি জানি যে একটা কক্ষপথে ইলেকট্রনগুলো যে ঘুরে বেড়ায় এগুলোকে আমরা বলি অরবিট। অরবিট মানে হচ্ছে এনার্জি লেভেল। শুধুমাত্র এনার্জি লেভেল যে কে এল এম এন এগুলো যে স্তর শুধু তা নয়, কিন্তু এই যে এসপি ডি এফ যেগুলো বললাম এগুলোও কিন্তু একটা করে স্তর। তাহলে সেই ক্ষেত্রে সেই উপস্তরগুলোর শক্তি কিরকম হবে। এখন আমরা যদি বলি এস পি ডি ও এফ আছে, এদের মধ্যে আমাদের শক্তির মানটা কার বেশি। এখন যদি আমি এগুলোকে সবচেয়ে ছোট ভ্যালু দিয়ে লিখি তাহলে আমরা লিখি 1s, এখানে লিখি 2p, এখানে লিখি 3d, আর এখানে লিখলাম 4f। এখন দেখো তো এখানে n এর মানটা কত, n এর মান 1, এখানে n এর মান 2, এখানে n এর মান 3, সরি এখানে n এর মান হচ্ছে 4। যেহেতু n এর মান যত বেশি হয় তার শক্তির মানটাও কিন্তু তত বেশি হয়। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে কোন অরবিটালের শক্তি সবচেয়ে বেশি, এস অরবিটালের শক্তি সবচেয়ে কম, তার চেয়ে বেশি পি, তার চেয়ে বেশি ডি, তার চেয়ে বেশি হচ্ছে এফ। এই লাইনটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এইটা আমাদের এমসিকিউ এর জন্য আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন অরবিটালের শক্তির মানটা সবচেয়ে বেশি, সেক্ষেত্রে আমরা হিসাব করে পাইলাম এফ অরবিটালের শক্তি সবচেয়ে বেশি। এল এর মান হচ্ছে উপস্তরের আকৃতি সম্পর্কে ধারণা আমরা পেতে পারি। আগে তোমাদেরকে বলে নিই, এটি হচ্ছে একটি ঝামেলার বিষয়। আগেই বলতেছি এটা ঝামেলা, অথবা সোজা কথায় যদি বলি এটা হচ্ছে একটা বিতর্কিত বিষয়। আমি যে বিষয়টা এখন আলোচনা করতেছি এটা হচ্ছে ফুললি একটা বিতর্কিত বিষয়। কিছু কিছু বইয়ে এই বিষয়টা আলোচনা করা আছে, কিছু কিছু বইয়ে কিন্তু এটা আলোচনা করা নাই। তোমাদেরকে বইগুলোর কথা বলি, বিশেষ করে ইন্ডিয়ান যে ছায়া প্রকাশনী বই আছে সেখানে এই তথ্যটি আলোচনা করা আছে, এবং পিয়াস পাবলিকেশনসের যে বইটি আছে সেই বইয়ে কিন্তু এই বিষয়টা আলোচনা করা আছে। আর অন্য কোনো বইয়ে এটি আমি সাধারণত দেখিনি। যদি তোমরা পাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে তোমরা এটি কোন বইয়ে পেয়েছো কিনা। এখন দেখো মান, যদি এই যে এল এর মান, এবং আমরা বলতে পারি এখানে n প্লাস 1 ও n এর মান, ওকে, এই মান যদি সমান হয়, এই দুটা মান যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি উপস্তরের আকৃতি যেটি সেটি হবে বৃত্তাকার। আর এখানে আমরা যদি বলি যে n, এই এল এবং 1 এই মানটা যদি সমান যদি না হয় সেক্ষেত্রে হবে উপবৃত্তাকার। উপবৃত্তাকার উপবৃত্তাকার। এখন আমরা তোমাদেরকে দুই একটা দেখে আমরা এখান থেকে পার করবো ইনশাল্লাহ। এখন যদি বলি 1s এর ক্ষেত্রে, 1s এর ক্ষেত্রে এখানে এক মিনিট এই জায়গাতে n-1, এখানে আমার একটু ভুল গেছে, এটা হবে n-1, এটি হবে n-1। এখন এইটার ক্ষেত্রে এল এর ভ্যালুটা কত, 0, আর n এর ভ্যালুটা হচ্ছে 1-1 ইকুয়াল টু 0। তাহলে এই দুটা কিন্তু আমাদের সমান, ঠিক আছে। দেখো যদি সমান হয় তাহলে সেটি হবে কিন্তু বৃত্তাকার। তোমাদেরকে আরো কয়েকটা আমি বুঝে দেই, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি বলা হয় যে 3f এর ক্ষেত্রে কি আসবে এটি একটু দেখে নিই। এখানে f এর মানটা কত, f এর মানটা কিন্তু আমাদের 3, তাহলে এখানে n এর ভ্যালুটা কত, 3f তো আমাদের অস্তিত্ব নেই, তাই তো, আমরা এখানে করি 4f, তাহলে এখানে n এর মানটা কত, n এর মানটা হচ্ছে 4-1 ইকুয়াল টু 3, তাহলে সেই ক্ষেত্রে এটাও কিন্তু আমাদের বৃত্তাকার আসে, এটাও কিন্তু আমাদের বৃত্তাকার আসে। আর একটা জিনিস যদি দেখো, আচ্ছা বিতর্কিত বিষয়গুলো বেশি আলোচনা করলে তোমাদের ঝামেলা হবে, এই জন্য এই বিষয়টা নিয়ে আমি অত বেশি সামনের দিকে যাচ্ছি না। এল এর মান হচ্ছে অরবিটাল এবং ইলেকট্রনের সংখ্যাও কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এখন এই জিনিসটা একেবারে সোজা একটা বিষয়,
দেখো এল এর মান হতে আমরা অরবিটাল এবং ইলেকট্রনের সংখ্যা কিন্তু নির্ণয় করব। এটা কিভাবে করতে পারি দেখো, এখানে আমি লিখতেছি উপস্তর, আর এখানে আমি লিখতেছি অরবিটাল, আর এখানে লিখতেছি ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, এইটা অরবিটাল গুলোকে আমরা তো উপস্তর গুলোকে এল দ্বারা প্রকাশ করি, তাহলে অরবিটাল হচ্ছে 2l+1 আর ইলেকট্রনের সংখ্যা 2l+1। আমরা প্রথমে বলেছিলাম যে ইলেকট্রনের সংখ্যাগুলো অরবিটালের দ্বিগুণ হবে। এখন উপস্তর গুলোকে তো আমরা এল দ্বারা প্রকাশ করি, এল এর ভ্যালু থেকে আমরা এই মানগুলো ইজিলি এখন পেতে পারি। দেখো এখন কিভাবে পাই সেটা একটু দেখে নিই। দেখো এখানে প্রথম যেটি দিব সেটি হচ্ছে উপস্তর এল এর মান, তারপরে আমরা দিব হচ্ছে অরবিটাল এবং তারপরে দিব হচ্ছে ইলেকট্রন। এখানে প্রথম যেটি করতেছি সেটি হচ্ছে উপস্তর। উপস্তর উপস্তর এল এর মান, তার পরবর্তীতে অরবিটাল এবং এখানে আসতেছে ইলেকট্রনের সংখ্যা। উপস্তর আমরা জানি এস, তারপরে পি, ডি এবং এফ। এস যদি হয় তার মানে 0 1 2 3 অরবিটাল। এখন দেখো এখানে যদি 0 বসায় দিই তাহলে এটা পুরা মান 0, তাহলে সেক্ষেত্রে 1। এখানে যদি 0 বসায় দিই তাহলে সেক্ষেত্রে আসতেছে 2। পি যদি হয় তাহলে 1, তাহলে 2 একে 2, 2 একে 3, এখানে 3 দুগুণ 6। ডি যদি হয় তাহলে 2 দুগুণ 4 আর 1 5, এখানে ডবল তার মানে 10। এফ যদি হয় 3 তাহলে 3 দুগুণ 6, 6 একে 7, এখানে 7 দুগুণ 14। তাহলে এস উপস্তরে আমরা অরবিটাল পাইলাম একটা, পি উপস্তরে অরবিটাল পাইলাম আমরা হচ্ছে 3টা, ডি উপস্তরে অরবিটাল পাইছি আমরা 5টা, এফ উপস্তরে অরবিটাল পাইছি কিন্তু আমরা 7টা। এই যে অরবিটাল মানে হচ্ছে আমাদের ভর। আমরা এটি হচ্ছে একটা অরবিটাল, তার পরবর্তীতে এটিকে যদি বড় করে দেই, দেখো তোমরা এই বিষয়টা ছোটবেলা থেকে দেখে আসছো, এখন এই বিষয়টাকে আমরা একটু ভেঙে ভেঙে দিই তোমাদের। এখন ওকে, দেখো এখানে কতগুলো ঘর হলো, সেই ঘরগুলো কিন্তু কত সুন্দর সুন্দর ঘর। এই ঘরগুলোতে কিন্তু আমাদের ইলেকট্রন থাকে 1 2 এবং 3। এটাকে একটু ছোট করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে। ওকে, এখন দেখো এখানে আমাদের ঘর কয়টা, এটা একটা ঘর, তার মানে এটি হচ্ছে আমাদের এস। 3টা ঘর তার মানে এটি পি, এখানে 5টা আছে এটা মানে ডি, এখানে 7টা আছে তার মানে সেক্ষেত্রে হচ্ছে এফ। কোনো একটা ক্লাসে আমি তোমাদের এস পি ডি এফ এই যে মানগুলো আছে সেই মানগুলো কোনটা সঠিক আমাদের বিভিন্ন বই বিভিন্নগুলো আছে, সেগুলো থেকে আমরা একদম সলিড কোনটি সেটি তোমাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তা হচ্ছে পরমাণুর বর্ণালী সৃষ্টিতে সূক্ষ্ম রেখার উৎপত্তি, এটি বোঝানোর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যাটি বোঝানো হয়। এখন যেটি আলোচনা করব সেটি হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। একেবারে ইজি ওয়েতে আমি শেখাবো। চুম্বক ক্ষেত্রের প্রভাবে, দেখো চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা বলি চুম্বক কোয়ান্টাম সংখ্যা। একে আমরা এম অথবা কোনো কোনো বইয়ে এম এল দ্বারাও কিন্তু প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই চুম্বক কোয়ান্টাম সংখ্যাটা কেন অথবা কিভাবে সৃষ্টি হয় এটি আমরা এখন দেখব। দেখো বেসিক কিছু কথাবার্তা আগে জেনে নিই। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং এটি হচ্ছে আমাদের কক্ষপথ। ওকে, এই যে কক্ষপথের কথা বলতেছি, কক্ষপথ দেখো এখন ইলেকট্রন, এটা তো হচ্ছে নিউক্লিয়াস আর এখানে থাকে ইলেকট্রন। এই যে বিপরীতধর্মী দুইটি চার্জের মধ্যে আমরা জানি এটা ধনাত্মক আর এটি হচ্ছে ঋণাত্মক। এই ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত একটা বল থাকে। আমি আবার বলতেছি, এই যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক জনিত একটি আমাদের এখানে একটা আকর্ষণ বল থাকে।
এই আকর্ষণ বল স্থির বৈদ্যুতিক আকর্ষণ, আমি আবার বলতেছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ফোর্সের ফলে এখানে সৃষ্টি হয় চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ওকে, এই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার ফলে, 1 মিনিট আমি একটু দেখে নিই যে ভিডিও ঠিক মতন হচ্ছে কিনা। ওকে, এখন দেখি এই যে চুম্বক ক্ষেত্রটা আমরা দেখলাম, এই চুম্বক ক্ষেত্রে আমরা ঠিক এর উপরে যদি আলাদা আর একটা চুম্বক ক্ষেত্র স্থাপন করি, এই যখনই আমরা এর উপরে আর একটা চুম্বক ক্ষেত্র স্থাপন করব, এটা কিন্তু ওর নিজস্ব চুম্বক ক্ষেত্র, আর এটা কিন্তু আলাদা একটা চুম্বক ক্ষেত্র আমরা দিচ্ছি। যদি চুম্বক ক্ষেত্র দেওয়া হয়, তাহলে এই কক্ষপথের যে উপস্তরগুলো আছে, এই উপস্তরগুলো আমাদের বিভিন্ন ওই অক্ষে কিন্তু বিভক্ত হয়ে যায়। এই অক্ষে এগুলো বিভক্ত হয়ে যাবে। অক্ষ বলতে আমি বুঝাচ্ছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তাহলে বিভিন্ন অক্ষে যখন এগুলো বিভক্ত হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে পাবো হচ্ছে আমরা ত্রিমাত্রিক দিক বিন্যাস পাবো, ত্রিমাত্রিক দিক বিন্যাসটা পাবো। এই ত্রিমাত্রিক দিক বিন্যাসের অপর একটা নাম হচ্ছে অরবিটাল। তাহলে আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে যে জিনিসটি পাবো সেটি হচ্ছে অরবিটাল। আমি বিষয়টা আবার তোমাদেরকে একটু রিপিট করি। একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, সেই ক্ষেত্রে এই যে আমাদের ইলেকট্রন এবং আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্সটা কাজ করে, এই ফোর্সটার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত বল। এই আকর্ষণজনিত বলের জন্য এখানে সৃষ্টি হয় নিজস্ব একটা চুম্বক ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্র থাকাকালীন এর উপরে বাহ্যিক একটা চুম্বক ক্ষেত্র যদি স্থাপন করি, তাহলে এই প্রধান কক্ষপথের আন্ডারে যে সাবসেলগুলো আছে, এই সাবসেলগুলো বিভিন্ন অক্ষ বরাবর তারা ছুটে যায়। এই অক্ষ বরাবর যখন চলে যায়, এটাকে তখন নির্দিষ্ট একটা শেপ গঠন করে, সেটাকে বলতেছি আমরা ত্রিমাত্রিক দিক বিন্যাস। এই ত্রিমাত্রিক দিক বিন্যাসের ফলে কিন্তু আমরা অরবিটাল পাই। তাহলে আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যাটা কিভাবে আসে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন চুম্বক কোয়ান্টাম সংখ্যাগুলো কিন্তু আমরা একটু নির্ণয় করব। দেখা যাক চুম্বক কোয়ান্টাম সংখ্যাটা আমাদের কিভাবে নির্ণয় করতে পারি। চুম্বক কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করার জন্য তোমাদের ছোটবেলায় এরকম রেখার সাহায্যে কিছু জিনিস তোমরা দেখেছিলে। সেটি হচ্ছে, এটা হচ্ছে 0, এটি হচ্ছে +1, এটি হচ্ছে +2, এটি হচ্ছে +3, এটি হচ্ছে -1, এটি হচ্ছে -2, এটি হচ্ছে -3। এই মানগুলো তোমরা একটু ধরে রাখো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এই চুম্বক কোয়ান্টাম সংখ্যাটা তোমরা ইজিলি বুঝতে পারবে। এখন দেখো আমাদের যে বিভিন্ন উপস্তরগুলো আছে, এই উপস্তরগুলো থেকে আমরা কিভাবে এই ভ্যালুগুলোকে আমরা মানগুলো বের করতে পারি। দেখি আমরা কিভাবে এই মানগুলো আমরা পাবো। ওকে, দেখি এই মানগুলো আমরা কিভাবে পেতে পারি। প্রথমে উপস্তর, তারপরে এল এর মান, তারপরে আমরা এখান থেকে করব এম এর মান, এবং সেই ক্ষেত্রে করব হচ্ছে অরবিটাল। তাহলে আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে উপস্তর, উপস্তর এল, তারপরে এম, তারপরে যে শব্দটি লিখব সেটি হচ্ছে অরবিটাল। এখানে প্রথম যেটি এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে হচ্ছে এফ। এস যদি হয় তাহলে 0, 1, 2 এবং 3। এই যে জিরোর কথা বলছে, জিরো ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই, তার মানে এটা হচ্ছে 0। 1 যদি বলি তাহলে -1 থেকে শুরু হবে, -1, 0, +1। 2 যদি বলি তাহলে -2, -2, -1, 0, +1, +2। 3 যদি বলি তাহলে -3, -2, -1, 0, +1, +2 এবং +3। এখানে একটা আছে এই জন্য 1, এখানে 3টা আছে 3, এখানে 5টা আছে এই জন্য 5, এখানে 7টা আছে 7। তাহলে কিন্তু আমরা এস এ দেখলাম কিন্তু একটা, তারপর পি তে দেখলাম হচ্ছে 3টা, ডি তে দেখলাম হচ্ছে 5টা, এফ এ দেখলাম কিন্তু আমরা 7টা। তাহলে বিভিন্ন কক্ষপথে আমরা ভিন্ন ভিন্ন অরবিটাল আমরা কিন্তু দেখতে পাই। ওকে, এখন দেখি আমরা এই যে অরবিটালগুলো আমরা দেখলাম, তাহলে এই অরবিটালগুলো, ওকে, এই অরবিটালগুলো দেখতে পাচ্ছি এসে তাহলে কয়টা, একটা, পিতে আমাদের 3টা, ডিতে হচ্ছে আমাদের 5টা, এফে হচ্ছে কিন্তু আমাদের 7টা।
এই যে দেখো বিভিন্ন এই যে অরবিটালগুলো যখনই চুম্বক ক্ষেত্র দেওয়া হয় তখন বেজোড় সংখ্যায় তারা বিভক্ত হয়ে যায়। এসে আমরা দেখছি একটা, পিতে দেখলাম 3টা, ডিতে দেখলাম 5টা, এফে দেখলাম 7টা। চুম্বক ক্ষেত্র দেওয়ার ফলে এই যে ইলেকট্রনগুলোর অরবিটালগুলো ভিন্ন ভিন্ন সূক্ষ্ম রেখা বিভক্ত হয়ে গেছে, এইটিকে বলা হয় জিমেন প্রভাব। তাহলে জিমেন প্রভাবটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো বেজোড় সংখ্যক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়, একে বলা হয় হচ্ছে জিমেন প্রভাব। এখন এই জায়গাতে যদি চুম্বক ক্ষেত্র না দিয়ে যদি আমরা এই ক্ষেত্রে যদি বিদ্যুৎ ক্ষেত্র দিই, এর ফলে যে বর্ণালী রেখা ভিন্ন ভিন্ন হবে, তখন তাকে বলা হবে স্টার্ক প্রভাব। তাহলে বিদ্যুৎ ক্ষেত্রের বা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে আমাদের বর্ণালী রেখাগুলো বেজোড় সংখ্যক রেখায় বিভক্ত হয়ে যাওয়াকে বলা হয় স্টার্ক প্রভাব। তাহলে চুম্বকের জন্য আসতেছে জিমেন, আর বিদ্যুতের ক্ষেত্রের জন্য আসতেছে স্টার্ক প্রভাব। এখন দেখো এর প্রয়োজনীয়তাটা কি। এর প্রয়োজনীয়তাটা হচ্ছে এরকম যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক যে দিক বিন্যাস আছে, এই দিক বিন্যাসগুলো আমরা নির্ণয় করতে পারি। চুম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালী সূক্ষ্ম রেখায় যে বিভক্ত হওয়ার কারণটা, এটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এর প্রয়োজনটা হচ্ছে আমাদের দুইটা। কি কি এর তাৎপর্যটা কি? এর যে তাৎপর্যটা আছে, প্রথম কথা হচ্ছে এর সাহায্যে জিমেন এবং স্পার্ক প্রভাবটা ব্যাখ্যা করতে পারি। অরবিটালের দিক বিন্যাস যেটি আছে, বিভিন্ন ত্রিমাত্রিক দিক বিন্যাস, এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে অলরেডি আমরা কিন্তু চুম্বক ক্ষেত্র যেটি, এটি কিন্তু আমরা শিখলাম। এখন তোমাদেরকে একটা জিনিস একটু জানাই যে আমরা বিভিন্ন যে অরবিটালগুলো দেখলাম, যে কোনোটা পজিটিভ, কোনোটা নেগেটিভ, কোনোটা শূন্য, এটার অর্থটা কি, এর কাজটা কি, এইটা আমরা এখন একটু দেখব। যদি এম এর মানটা ভিন্ন ভিন্ন হয়, এম এর মান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে এম এর মান, এটার তাৎপর্য কি বা এটার অর্থটা কি, এটার অর্থটা কি। এম এর মান যদি আমাদের ঋণাত্মক হয়, তাহলে আমরা চুম্বক ক্ষেত্র যখন স্থাপন করি, তখন সেই ইলেকট্রনটা আমাদের বিপরীতমুখী ঘোরে। অর্থাৎ বিপরীতমুখী যদি ঘোরে, তার মানে আমরা বলতে পারি সেটা এই দিকে যায়। তার পরবর্তী যদি পজিটিভ হয়, তাহলে এই যে ইলেকট্রনিক স্পিনটা, সেটা হচ্ছে আমাদের ডান দিকে হয়। 0 যদি হয়, তাহলে সেটা চারদিকে স্পিড করে, অর্থাৎ সেক্ষেত্রে এটি হয় হচ্ছে শোষণ। তাহলে আমরা এই নেগেটিভ, পজিটিভ এবং 0 কি কি অর্থ, সেটাও কিন্তু আমরা শিখলাম। এখন যেটি শিখব সেটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা কিসের জন্য প্রয়োজন। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা আসলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে একটা মৌলের অবস্থান কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারি। কিন্তু কিছু কিছু মৌল, বিশেষ করে যেমন সোডিয়াম, আমাদের যে শিক্ষা পরীক্ষায় সোনালী যে বর্ণ, হলুদ বর্ণটা দেয়, এই হলুদ বর্ণের যে সূক্ষ্ম রেখা আছে 4টা, এইটা কিন্তু আমরা বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা, যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কিন্তু সহজে ব্যাখ্যা করতে পারি না। তাহলে সেই ক্ষেত্রে এই যে সোডিয়ামের যে 4টা বর্ণ থেকে আমরা একটা বর্ণকে পৃথক করতে পারি, এটার যে কোয়ান্টাম সংখ্যার সাহায্য করি, সে তার নামই হচ্ছে আসলে এই স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা আসলে কাকে বলা হয়? ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনের দিক প্রকাশক যে সংখ্যা, এটাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। একেবারে ইজি। এখন দেখো, এইটি হচ্ছে আমাদের একটা অরবিটাল। এই অরবিটালের উপরে যদি আমরা ভালো করে বুঝে নিই, যদি এই অরবিটালের উপরে একটা চুম্বক ক্ষেত্র স্থাপন করা হয়, চুম্বক ক্ষেত্র স্থাপন করলে এই অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলো কোনোটা ঘড়ির কাঁটার দিকে, কোনোটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু সে আবর্তন করে। ওকে, এই আবর্তনগুলো কোন দিকে করে, এটা নিয়ে আমাদের বইগুলোতে কিন্তু বিতর্ক রয়ে গেছে। কোনো কোনো বইয়ে বলেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে নেগেটিভ, কোনো কোনো বই দেখছে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে সেটি হয়, ইত্যাদি ইত্যাদি। আমরা এটার একটা সলিউশন দিই। যদি কখনো আমরা দেখি এরকম, ভালো করে লক্ষ্য করো, যদি পজিটিভ হয়, আবার বলতেছি, যদি পজিটিভ হয়,
তার মানে পজিটিভ যদি হয় তাহলে সেটি হচ্ছে বিপরীতমুখী, যদি নেগেটিভ হয় তাহলে সেটি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি হয় তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে ক্লকওয়াইজ। যদি পজিটিভ হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, নেগেটিভ মানে ঘড়ির কাঁটার দিকে, আর যদি পজিটিভ হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এইটা তোমাদের একটু বলে নিই, এটি আমাদের সম্মানিত সঞ্জিত কুমার গুহ স্যার এবং পিয়াস পাবলিকে শুনতে বলেছে, আর এইটা বলা আছে আমাদের হাজারি স্যারের বই। একটু কথা বলে নিয়ে, আসলে একটা অরবিটালে যখন কোনো ইলেকট্রন গমন করে, ভালো করে জিনিসটা বুঝবে, সেই ক্ষেত্রে ইলেকট্রন প্রথমে যেটি যায়, সেই ক্ষেত্রে ইলেকট্রন যেটি প্রথমে যায় সেটিকে আমরা আমাদের কনভেনশন অনুযায়ী আমরা পজিটিভ ধরি, কিন্তু এটা 100% কোনো ভ্যালু নাই যে প্রথম যেটি যাবে সেটা পজিটিভ হবে, শেষে যেটি যাবে নেগেটিভ হবে, এরকম কোনো কথা নেই। কিন্তু আমরা রীতি অনুযায়ী বলি যে অরবিটালে প্রথম যে ইলেকট্রনটা যায় সেই অরবিটালের প্রথম ইলেকট্রনটাকে আমরা পজিটিভ ধরি, এবং শেষে যেটি যায়, পরে যেটি যায়, সেটিকে আমরা নেগেটিভ আকারে ধরি। এই ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে এটা নিয়ে একটা বিতর্কিত বিষয়, তোমাদের যেটি মন চায় সেটি তোমরা দিতে পারো। ওকে, এখন স্পিন কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয়। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, একটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে, একটা যদি পজিটিভ হাফ হয় তাহলে অপরটা হবে নেগেটিভ। এটি হচ্ছে প্রতিটি অরবিটালে দুইটি করে ইলেকট্রন থাকে, একটা যদি পজিটিভ হয় আর একটা হয় নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি একটি অরবিটালে ম্যাক্সিমাম দুইটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের স্পিন বা ঘূর্ণন বিপরীতমুখী হয়। এখন ছোট একটা ছক আমরা দিই, এইটা ছকটা দিয়ে তোমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা প্রায়। দেখো এই ছকটা আমরা দিই, এই ছকটা দিলে তোমাদের পড়াটা প্রায় আজকে শেষ হয়ে যাবে। আগামী দিন কোনো একটা ক্লাস আবার তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন দেখো এটা হচ্ছে এস, তারপরে হচ্ছে এল এর মান, আমাদের কত হয়, এখন এটা এল এর মান, তারপরে এম এর মান অরবিটাল ইত্যাদি ইত্যাদি। এখন দেখি আমরা, দেখো এটি হচ্ছে উপস্তর, এখানে এল, এখানে এম, এখানে অরবিটাল, এটিকে বলতে পারি স্পিন, আর এখানে বলতে পারি হচ্ছে এস, আর এখানে হচ্ছে প্রকাশ। দেখো এটা খুব ইজি। যদি এস উপস্তর হয়, এস উপস্তরের ক্ষেত্রে এই ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0, যদি পি হয় 1, ডি হলে 2, এফ হলে 3, 0 হলে সেক্ষেত্রে 0। এটা তো আমরা করেছি -1 0 +1, এটার ক্ষেত্রে +-2 +-1 0, এটার ক্ষেত্রে +-3 +-2 +-1 0। এখানে তাহলে অরবিটাল একটা, এখানে 3টা, এখানে 5টা, আর এখানে হচ্ছে আমাদের 7টা। তাহলে সেই ক্ষেত্রে স্পিন যদি বলি, প্রতিটি অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকতে পারে, 1 গুণন 2, 3 গুণন 2, এখানে 5 আছে 5 গুণন 2, এখানে 7 গুণন 2, তার মানে 14। তাহলে এস এর উপরে আমরা ইলেকট্রন দিব 2টা, পি এর উপরে কত দিব 6টা, ডি এর উপরে দিব 10টা, এফ এর উপরে দিব 14টি। তাহলে বিভিন্ন উপস্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে এটি কিন্তু আমরা শিখলাম। ওকে, এখন আমরা দেখি এর প্রয়োজনীয়তা কি। পরমাণু চুম্বক ধর্ম ব্যাখ্যার জন্য ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। ওকে, এখন আমরা ছোট একটা জিনিস দেখি। মনে করো তোমাদের একটা প্রশ্ন দিল যে এম স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। শুধুমাত্র যে এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা দিবে তা নয়, অনেক সময় অরবিটালের সংখ্যাও দিতে পারে। আমরা এটা তোমাদেরকে দুটা নিয়মে শিখে দিচ্ছি, বা দুটা কিভাবে করা যায় এটিও আমরা করব।
এখানে প্রথমে এম, তারপরে এন এর মান, এরপরে দিব হচ্ছে এল এর মান, তারপরে উপস্তর যদি দেই তাহলে সেক্ষেত্রে এম এর মান দেই, এম এর মান দেওয়ার পরে এখানে দিব অরবিটাল, এখানে দিই এস, তারপরে হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। ওকে, এখন দেখি আমরা এখানে স্তরটা কি, স্তরটা হচ্ছে এম, এখানে এন হচ্ছে 3, এল হচ্ছে আমাদের এখানে 3টা, তাহলে 3টা আমরা দিয়ে দিই। দেখো তাহলে 0, 1, 2, এই উপস্তর, এই জিনিসটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। কখনোই এখানে কিন্তু 4 এফ এর উপরে কিন্তু যাবে না। তাহলে এখানে আসতেছে উপস্তর 3s, তারপরে হচ্ছে 3p, তারপরে হচ্ছে 3d। এখন এখানে যদি এল হয় তাহলে এম এর মানটা কত, 0, -1, 0, -2, -1, 0, +1, +2। তাহলে এখানে আমরা বলতেছি অরবিটাল একটা, 3টা, 5টা, স্পিন কোয়ান্টাম সংখ্যা 1 গুণ 2, 3 গুণ 2, 5 গুণ 2, এখানে ইলেকট্রন 2, এখানে 6, এখানে 10। তাহলে আমরা এখানে অরবিটাল পাচ্ছি 5, 3, 8, আর একে 9, আর এখানে ইলেকট্রন পাচ্ছি 18টা। শর্টকাটে যদি করে দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি, এই ক্ষেত্রে দেখো এখানে স্তর, অরবিটাল এবং ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে স্তরটা ছিল সেটি এম, এখানে আমরা বলতেছি অরবিটাল। ঠিক এইভাবে তোমরা লিখবে অরবিটাল 9, ইলেকট্রন সংখ্যা যেটি সেটি হচ্ছে আমাদের 18। এখন আর একটা তোমাদের যদি বোর্ড প্রশ্ন দেই তাহলে তোমরা বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। একটা বোর্ড প্রশ্ন দেই তোমাদের, দেখো বোর্ড কোথা থেকে যায়, বোর্ড প্রশ্ন একটা দেই, বোর্ড প্রশ্ন দিয়ে একটা দেখো, বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্নটা দেখো, এখানে এটাতে ঝামেলা আছে, এটাতে কি একটা ঝামেলা হয়ে গেছে। এক মিনিট, একটু এটাতে কি এক ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আচ্ছা দাঁড়াও, এখান থেকে অন্য একটাতে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভাবতে পারি। এক মিনিট একটু লক্ষ্য করো, দেখো ঢাকা ইউনিভার্সিটির ঢাকা বোর্ডের এই প্রশ্নটা 5, এখান থেকে যদি আমরা কেটে নিই তাহলে সেই ক্ষেত্রে পাবো প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো, গ নাম্বার প্রশ্ন। প্রশ্নটা কিন্তু অলরেডি দেখো এখানে সাইটে লিখে রাখি, ঢাকা বোর্ড 2023 ঘ। প্রশ্নটা কি বলা হয়েছে, যে কোয়ান্টাম সংখ্যা অনুসারে মান হিসাব করে ডি স্তরে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করা। ডি স্তর মানে সেক্ষেত্রে 4, এটি তোমরা নিজেরা করবে। এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় এসেছে। এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখলে কষ্ট করে, যদি কোনো উপকার হয় তাহলে সেই ক্ষেত্রে ফ্রেন্ডদের মাঝে তোমরা বলে দিবে, কমেন্ট সেকশনে জানিয়ে দিবে ভিডিওটি কেমন লাগলো, আর কোন কোন ধরনের ভিডিও তোমরা চাও সেটিও আমাকে জানিয়ে দিবে। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।